ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আজ এনএন টেলিভিশন স্টুডিওতে আমাদের আজকে ঈদের অনুষ্ঠান ঈদ আনন্দ। এই ঈদ আনন্দ অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী আমাদের রওশন স্যার। স্যার কেমন আছেন? স্যার ভালো আছি। ঈদ মুবারক স্যার। ঈদ মুবারক, আপনাকেও ঈদ মুবারক। এছাড়াও ওনার সহধর্মিণী আমাদের ভাবি, উনিও একজন অ্যাডভোকেট, ঢাকা আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবী রুনা আপা। ঈদ মুবারক। থ্যাংক ইউ। হ্যাঁ, ভালো আছেন আপা? আলহামদুলিল্লাহ। দর্শক, আসলে ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এই ঈদ সবসময় আমাদের জীবনে আসে এবং এক পর্যায়ে আস্তে আস্তে আমরা বর্তমান প্রজন্মে এসে পড়েছি। ছোটোবেলা থেকেই আমাদের সেই আনন্দ ঈদটা আমাদের শুরু হয়েছে, জন্মের পর থেকে আমরা যখন বুঝের হই। আমাদের জীবনে ঈদটা তো একটা আনন্দের বিষয়। প্রতিটা মানুষের জীবনে শৈশব আসে, আমার শৈশব চলে যায়। সেই শৈশবের যে ঈদটা ছিল সে সম্পর্কে আমরা কিন্তু জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, আর ঈদ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আসলে আমরা যখন ছোট ছিলাম বা যখন ঈদের সময়টা আসতো, ঈদ শব্দটা শুনলেই কিন্তু আমাদের মনের মধ্যে একটু আনন্দ চলে আসার মতো একটা অবস্থা তৈরি হয়। মানে ঈদ শব্দটার সাথেই কিন্তু এটা ওতপ্রোতভাবে জড়িত। তখন আমরা দেখেছি যে ছোটবেলা যখনই ঈদ আসতো আমরা প্রিপারেশন নেওয়া শুরু করতাম, প্রস্তুতি নেওয়া শুরু করতাম। এক ধরনের প্রস্তুতি ছিল যে রমজান মাসে আমরা রোজা রাখবো, প্রত্যেকটা রোজা রাখার একটা প্রতিযোগিতা কিন্তু তখন তৈরি হতো যে আমি 30টা রোজা রাখার চেষ্টা করব। ফ্যামিলিতে দেখা গেছে ভাইদের মধ্যে আমাদের প্রতিযোগিতা হতো যে কে কতটা রোজা রাখতে পারে। আবার রোজা রাখার এক পর্যায়ে দেখা যেত যখন 20টা রোজা চলে শেষ হয়ে যেত, তখনই কিন্তু ঈদের জন্য একটা প্রস্তুতি নেওয়া যে এই ঈদে কি কাপড় কেনা যেতে পারে বা কি কি কিনবো, কোন রঙের কাপড় কিনবো, কিভাবে আমরা ঈদটা উদযাপন করবো, ঈদের নামাজ পড়ে কোথায় যাব, এই ধরনের একটা কিন্তু চিন্তা আমাদের মধ্যে তখন চলে আসতো, যেটা বর্তমান সময়ে হয়তো আমরা এইভাবে আর ভাবার সুযোগ হয় না, সেই সময় নেই, সেই সময়টা হয়ে ওঠে না। যখন আমরা ছোটবেলা থেকে দেখা যেত 20 রমজানের শুরু থেকেই কিন্তু আমরা একটা প্রস্তুতির চলে আসতো, বা তখন মার্কেটে যাওয়ার জন্য টাকা জোগাড় করা, কি কি শপিং করব, বাজেট তৈরি করা যে এই শপিং এর জন্য কত টাকা লাগবে, এই টাকাটা নেয়া, এই টাকাটা নিয়ে কখন মার্কেটে যাব, এই কখন যে মার্কেটে যাব সেটা নিয়েও কিন্তু আমাদের একটা উৎসাহ উদ্দীপনা কাজ করতো। আবার যখন দেখা গেছে যে 25 রোজা হয়ে যাওয়ার পর আমরা বাবা মাকে বলা শুরু করতাম কখন মার্কেটে যাব, কখন নিয়ে যাওয়া হবে, এই ধরনের কিন্তু একটা এক্সাইটমেন্ট কাজ করা শুরু করে দিত। তখন দেখা গেছে আমরা ধীরে ধীরে আবার কাপড় চোপড় কিনে এনে আবার আরেকটা থাকতো, এটা কখন পরবো। তখন দেখা যায় কাপড় চোপড় কিনে এনে রাখা হতো, আবার এই কাপড়টা কখন ঈদ হবে, কখন এটা খুলবো, কখন এটা পরবো, এই ধরনের কিন্তু একটা আবার এক্সাইটমেন্ট শুরু হয়ে যেত। এইরকমই আমরা কিন্তু তখন ছোটবেলায় ছিল। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ভাবির কাছ থেকে আমরা জানতে চাই, মানে ছোটবেলা আপনার ঈদের সম্পর্কে, শৈশবের যে ঈদটা ছিল সেই আনন্দময় মুহূর্তটা একটু জানতে চাই, বা স্মরণীয় ঘটনা। রোজা চলে আসে, রোজার সাথে ঈদের সম্পর্ক, রোজার ইফতারি, রোজা রাখা, তারাবির নামাজ পড়া, সবাই দলগতভাবে একসাথে নামাজ পড়া, আসলে তারপরে ঈদের একটা প্রস্তুতি থাকে, ড্রেস বানানো, কেনা, সবকিছু মিলেই মানে ঈদে একটা দেখা যাচ্ছে যে রোজা রাখার পরে ঈদ স্কুল ছুটি থাকতো। তখন আমাদের সময় যখন রোজা শুরু হতো, ফাইনাল পরীক্ষা শেষ হতো, আর স্কুলটা পুরো মাস জুড়ে ছুটি থাকতো টোটালি। রমজানের শুরুতেই আমাদের ওই সময়টাই স্কুলটা টোটালি বন্ধ থাকতো, ফাইনাল পরীক্ষা হয়ে যেত। আমরা ওই তখন পরীক্ষার রেজাল্টও আসতো, ঈদ, রোজা সবকিছু মিলে আসলে একটা খুব এক্সাইটেডমেন্ট কাজ করতো, রেজাল্ট সহ ঈদ, ঈদের কেনাকাটা। আর ঈদের কেনাকাটা তো শুধু একটা টপিক নিয়ে থাকতো না, কমপ্লিট ড্রেস থাকতো, কাপড় সহ, জুতা সহ, মেকআপ সহ সবকিছুই আমরা আসলে প্রত্যাশা বেশি থাকতো। তো এক্সাইটমেন্টটা কম থাকতো না, অনেক বেশি এক্সাইটমেন্ট থাকতো। সেই সময় একটা স্মৃতি, মানে খুব স্মরণীয় ঘটনা কোনটা থেকে কোনটা বলি? না, সবচেয়ে খুব স্মরণীয় একটা ঘটনা শৈশবের। না, সবচেয়ে ভালো লাগতো যে সবাই একসাথে বসে ইফতার করতাম, সবাই একসাথে রোজার মাসে যে তারাবি পড়া হতো, এটা তো আসলে ওটার সময় হতো না।
এটা খুব, আমার মা ছিলেন যে আমাদের আশেপাশের সবাই একসাথে, আমার মা আবার নামাজ পড়াতেন, তারাবির নামাজ আর কি, ওনার ইয়েতে আমরা সবাই একসাথে তারাবির নামাজ যে পড়তাম, এটা এখন ফিল করি, এখন এটা পাই না আসলে এখনকার সময়ে এসে। এটা খুব আর কি স্মরণীয় মনে হয় আমার কাছে। ধন্যবাদ আপনাকে। আসলে শৈশবের কাছ থেকে, শৈশবের পরবর্তী পর্যায়ে যখনই কি আমরা এই স্কুল লাইফে আমরা চলে যাই, স্কুল লাইফে দেখা যায় প্রাইমারি আমরা পার হয়ে যে আমরা একটা হাই স্কুল লেভেলে চলে আসি, তখন কিন্তু একটু একটু বড় হয়ে যাওয়া, তখনকার সময় ঈদটা কেমন হয়েছিল বা তখনকার স্মরণীয় কোনো ঘটনা? তখনকার ঘটনা বলতে গেলে কিছু স্মৃতি আমাদের আছে যেগুলা খুব মজার হতে পারে, আবার এরকম যে হাই স্কুলে যখন আমরা ধরেন ক্লাস 8, 9 বা 10 এর দিকে চলে আসি, তখনকার সময় একটা জিনিস কাজ করতো যে একা একা যদি ঈদ শপিংটা করা যায়, বাবা মার সাথে গেলে পরে অনেক সময় পছন্দের পোশাকটা হয়তো আমি এটা পছন্দ করলাম, এটা না অন্যটা না, বা কালার হয়তো আমি এটা পছন্দ করলাম, বাবা মা বললেন যে এটা না। এই জায়গাটা থেকে যখন হাই স্কুলে, এখনো এটা দেখা যায়, যারা হাই স্কুল পর্যন্ত চলে আসে বা ইন্টারমিডিয়েট পর্যন্ত চলে আসে, এই বয়সে যারা থাকে তারাই কিন্তু চায় নিজের শপিংটা নিজের মতো করে করা। অনেক সময় দেখা যায় আমি যে জুতাটা নিতে চাই, হয়তো বাবা মা সেটা হয়তো বলবে যে না এটা না, অন্যটা না। এই জায়গা থেকে যে প্রথম নিজেদের শপিং করা, একটা যে এক্সাইটমেন্ট কাজ করে। আবার তখন আরেকটা ইস্যু চলে আসে যে বন্ধুদের সাথে নিয়ে গিয়ে বা একসাথে কয়েকজন বন্ধু মিলে এক রকমের পাঞ্জাবি কেনা যায় কিনা, যে এক রকমের সবাই ড্রেস করা যায় কিনা। তখন কিন্তু শুরুতে যেটা থাকে যে ফ্যামিলির সাথে একটা শপিং এর ব্যাপার থাকে, আবার ক্লাস 8, 9, 10 এ চলে আসলে তখন ফ্রেন্ড সার্কেলের সাথে একটা সম্পর্ক হওয়া শুরু হয়, তাদের সাথে মিলে গিয়ে আবার শপিং করা। তখনকার কিন্তু আবার ঈদ আনন্দটা বন্ধুদের সাথেও শেয়ার করা শুরু হয়ে যায়। তো এই জায়গাগুলো থেকে কিন্তু প্রতিনিয়তই কিন্তু আমরা একটা চেঞ্জের মধ্যে দিয়ে আসতেছি, আমাদের কিন্তু ঈদ আনন্দের ধরনটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু এখনকার সময় আমরা কি চিন্তা করি আপনার সাথে শেয়ার করি, কারণ দর্শকদের এই ইস্যুটা এখন জানা উচিত। আপনি চিন্তা করবেন, যেই মুহূর্তে আমরা বসে ঈদ আনন্দ অনুষ্ঠান করছি, একই সময় আপনি যদি বিশ্বের দিকে তাকান, বিশেষ করে এই যে ফিলিস্তিনের দিকে তাকান, হয়তোবা আমরা ছোট থাকলে এই খবরটা নিয়ে আমরা এত চিন্তিত হতাম না, কিন্তু বর্তমান সময়ে যখন আমরা এই বয়সে চলে আসছি, একই সময় বিশ্বের অন্য জায়গায় একই সময় কিন্তু অন্যান্য শিশুরা বা অন্যান্য পরিবার হয়তোবা খাবার জোগাড় করতেও তাদের কিন্তু অনেক কষ্ট হচ্ছে। যে সকল যুদ্ধ বিধ্বস্ত যে দেশগুলা রয়েছে সেগুলো সহ, বিশেষ করে এখন কেন ফিলিস্তিন বলছি, ফিলিস্তিন ইস্যুটা এখন এত বেশি বার্নিং ইস্যুতে পরিণত হয়েছে যে সারা বিশ্বের ঈদ আনন্দ অনেকটাই অনলাইন হয়ে যায়, অনেকাংশে হয়ে যায়, যেন একটা বিলীন হয়ে যায়। কারণ আপনি কিন্তু বর্তমান সময়ে আমরা হয়তো সোশ্যাল মিডিয়ার কারণে এখন কিন্তু এই ইস্যুগুলো আমাদের সামনে, চোখের সামনে আসছে। আপনি দেখেছেন, অনেক নিউজ দেখেছেন যে এই ইস্যুটা যখন চলে আসে সারা মুসলিম বিশ্বের জন্য, এটা কিন্তু একটা, এই যে ঈদ আনন্দটা কিন্তু বিশেষ করে এই বয়সে, আমাদের কথাটা বলছি, দায়িত্ববোধ থেকে আমাদের কিন্তু আর চিন্তাটা কিন্তু ওই আগের মতো, যে আমরা একটু আগে আলোচনা করতেছিলাম যে শৈশবের ঈদ আনন্দ, আমাদের তখন মনোযোগ ছিল যে ঈদের আনন্দটা বন্ধুদের সাথে শেয়ার করি বা বন্ধুদের সাথে নিয়ে চিন্তা করি। আবার তার আগে আমরা আলোচনা করলাম যে বাবা মার সাথে আমরা শপিং করে তাদেরকে সালাম করা, তাদের কাছ থেকে সালামি নেওয়া, এরকম একটা কিন্তু আমাদের চিন্তা ভাবনা ছিল। কিন্তু আজকের বয়সে এসে দেখেন, আজকে ঈদ আনন্দ অনুষ্ঠানেও বসে কিন্তু আমরা আমাদের অনিচ্ছা সত্ত্বেও একটা সিরিয়াস ইস্যু চলে আসতেছে, যেটা কিন্তু আমাদের ইচ্ছার বাইরে, কিন্তু এটা আপনার বয়স বা দায়িত্ববোধ থেকে এই আলোচনাটা চলে আসে। যদিও আমরা এখানে বসে দেখেন এই হয়তো বা সরাসরি কিছু করতে পারতেছি না, হয়তো আমাদের মনে কষ্টটা শেয়ার করাটাও কিন্তু রাইট, ওই জায়গা থেকে এই কথাগুলা বলা। হয়তো বা দর্শক যারা আছেন আমাদের সাথে, যারা শুনছেন, তারাও কিন্তু অনেকে মনে কষ্ট পাচ্ছেন। আমরা দেখেছি ঢাকা থেকে, বাংলাদেশ থেকে অনেকেই ফিলিস্তিনিতে সহযোগিতা পাঠিয়েছে, তারপরেও কিন্তু এই ক্রাইসিসটা তো আর সমস্যার সমাধান হচ্ছে না।
যাক, ধন্যবাদ আপনাকে। আমরা একটু ভাবির কাছ থেকে জানতে চাচ্ছি যে ওই স্কুল লেভেল যে প্রাইমারি গণ্ডি পার হওয়ার পরে যে আপনার ঈদটা আসলো, মানে আপনার সেই বয়সটার ঈদটার উপভোগটা। আসলে প্রাইমারি গণ্ডি পার হওয়ার পরে আমরা অনেক কিছু বোঝা শিখে যাই। হাই স্কুল নিজের ব্যক্তিগত একটা চয়েস বলেন, ইচ্ছা বলেন, নিজের একটা কল্পনা, একটা পরিকল্পনা চলে আসে ভিতরে যে ঈদ আসলে আমরা ঈদে কি করব। তখন একটা ফ্রেন্ড সার্কেল তৈরি হয়ে যায় পার্মানেন্ট। প্রাইমারি লেভেল থাকলে তো আমরা ছোট থেকে অনেক কিছু বুঝি না, ফ্রেন্ডশিপটা অত বেশি স্ট্রং হয় না। যখন হাই স্কুল লেভেলে চলে আসি তো দেখা যায় আমরা লিস্ট করি যে কার বাসায় যেতে পারি, কিংবা কে কাকে ইনভাইট করতেছে। আমরা ঈদ কার্ড তখন দিয়ে ইনভাইট করতাম ঈদের আর কি ক্লাসে। তো কে কত সুন্দর করে ঈদ কার্ড লিখবে, সুন্দর করে লেখা ঈদ কার্ডে ঈদের শুভেচ্ছা জানানো কিংবা ইনভাইট করা বাসায় আসার জন্য। তো এগুলো আসলে খুব এখন তো আসলে এটা ওই অবস্থায় ফিরে যাওয়া সম্ভব না। এই স্মৃতিগুলো আসলে খুবই আমাদের দাগ কাটে যে আসলে ওই লাইফে আবার ফিরে যায়, ওই বয়সে আবার ফিরে যায়। সেইটাই ঈদের দিনের পরিকল্পনা থাকতো ফার্স্ট এইটা। এরপরেও যেটা খুব বেশি এক্সাইটেড হতো ঈদের দিন সকালে আমরা গেটে হচ্ছে সমবয়সীরা সবাই একসাথে থাকতাম, যে আসতো তাকে পা ধরে সালাম করতাম সালামি নেওয়ার জন্য। এটা খুব মজার একটা বিষয় ছিল। এবং হচ্ছে আমাদের সিনিয়র যারা ছিল, সিনিয়র পার্সন সবাইকে 5 টাকা হোক 10 টাকা হোক দিত। এখন যেটা প্রচলন নাই, না আমি চিনি না আমি দিব কেন, কিন্তু ওই সময় যারা ছিল তারা চিনা লাগতো না। বাচ্চারা যে বাচ্চাই হোক সালাম দিলেই তাকে দিতে হবে এবং ইভেন দিত। এটা আলাদা একটা কালচার খুব ইয়ে করতে। এটা এখন বর্তমানে নাই আর কি। এটা খুব মানে মিস করে আমাদের বাচ্চারা বুঝেও না। আমার বাচ্চা, বড় বাচ্চা গত বছর বুঝছে আসলে সালামি। আসলে ছোটবেলা আসলে মানুষের জীবনে একটা স্মৃতি, এই স্মৃতিটা আসলে যতই মানুষ বড় হয়, ওই আপনি কতক্ষণ আগে একটা কথা বললেন যে ওই ফিলিস্তিনি বিষয়টা, আসলে সেটা দায়িত্ব কর্তব্য বোধের থেকে কিন্তু চলে আসছে বিষয়টা। কিন্তু শৈশবে কিন্তু সে মুক্ত বিহঙ্গন, তারা মনে হচ্ছেন দুরন্ত দুর্বার, তাদের ওই চিন্তা চেতনাই সেখানে থাকে না। তখনকার জীবনই ছিল একটা মানুষের অন্যরকম একটা বিষয়। যাই হোক, আমরা একটু অন্য বিষয় একটু চলে যাচ্ছি। আজকে আমাদের বিজ্ঞ আইনজীবীরা অনেক জ্ঞান, অনেক জ্ঞানী, অনেক বই, মোটা বই পড়ে তারা অনেক জ্ঞানের সাগর। এখন তারা এমন একটা অবস্থা যে তারা অনেক বিজ্ঞ, সুপ্রিম কোর্টের মতন একজন জায়গায় তারা একটা স্থান করে রেখেছে। কিন্তু আমরা কিন্তু ভিড়টা হচ্ছে ছোটোবেলায় কিন্তু আমরা সকলেই সেই সরস্বরে এক কক্ষ থেকে আমরা শুরু করেছি। আসলে আমরা কিন্তু ওটি আমাদের ফাউন্ডেশন এবং ভিত। ওই ভিত না থাকলে কিন্তু আজকে আমাদের এই বাংলাদেশ সুপ্রিম কোর্টের মতন একজন জায়গায় এরকম একটা আইনজীবী হতে পারতো না, বা এখানে ঢাকা বার বা কামে আপনিও একজন আইনজীবী, এরকম আইনজীবী আমরা কেউ আইনজীবী হতে পারতাম না। আজকে স্যার আমরা একটু জানতে চাই একটানা যে সরস্বরা থেকে কক্ষ পর্যন্ত স্যার আপনার কতটুকু মনে আছে আমরা একটু দেখবো স্যার। খুবই কঠিন হবে, আমি বেশি ভালো পারবো। আমি একটু দেখবো সরস্বরা থেকে কক্ষ পর্যন্ত একটানা কতটুকু আমি খুব একটা পারবো। তারপর আমরা একটু চেষ্টা করি দেখি। সরে রস্যই দীর্ঘ রস্য দীর্ঘ রি এ ওই ও ও কক্ষ থেকে কক্ষ থেকে ক খ গ ঘ উম চ চ জ ঝ নিয় ট ঠ ড ড দন্তান্ন মূর্ধন্য প প ভ ভ উম চ। আসলে এটা কিন্তু স্যারকে ছোট করার আমরা এটা কতটুকু, কারণ আমাদের সেই গোড়াটা হচ্ছে সেই সরস্বরা কক্ষ। আমরা আসলে অনেক চাপের মধ্যে আইনজীবীরা থাকেন, মোটামুটি অনেক জ্ঞানের বই লার্নেড, বা পৃথিবীর মধ্যে একমাত্র এই প্রফেশনাল লোকদেরই বিজ্ঞ বলা হয়, লার্নেড বলা হয়, আর অন্য কোনো প্রফেশনকে লার্নেড বলা হয় না। লার্নেড মানে জ্ঞানী ব্যক্তিদের লার্নেড বলা হয়। আসলে সেটা ছোটবেলার বিষয় আমরা অনেকেই ভুলে যাই। এই কথার অর্থ হচ্ছে যে আমরা অতীতকে না ভুলি। সরস্বরের কক্ষটার অর্থ হচ্ছে আমরা যেন অতীতকে না ভুলি। এবার আমি দেখব বাবারা ভুলে যাবে অতীত, মাদের মনে রাখতে হবে। অবশ্যই দেখব মায়ের কতটুকু এটা মনে রাখতে পারে না, ভাবিকে দিয়ে না আমি মনে রাখতে পারবো, কারণ আমি তো প্রতিনিয়ত পড়ি বাচ্চাদের সাথে। তাহলে একটু আমি দেখতে চাই। বলবো? হ্যাঁ অবশ্যই। সরিয়া সরিয়া রস্বই দীর্ঘ রস্ব দীর্ঘ রি এ ওই ও ও ক খ গ ঘ উম চ
চ ছ বর্গের জ ঝ নিয় ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ ধ দন্তান্ন প ফ ব ভ ম উচ্চস্থ ঝ র ল তালবের শ মূর্ধন্য শ পেটকাটা মূর্ধন্য শ চন্দ্রবিন্দু। আসলে তারপর এই মায়েরা কিন্তু বাবাদের চেয়ে অনেকটা খুব দায়িত্ব সম্পন্ন, কারণ বীজটা তৈরি হয় মূলত বাবা থেকে না, মা থেকেই বীজ তৈরি হয়। আর মা যদি বীজ সঠিক করে তৈরি করতে না পারে, ওই সন্তানদের বীজটা নড়বড় হয়ে যায়। তার জন্য মেয়েরা জননী, মেয়েরা স্ত্রী, এবং সবচেয়ে দায়িত্ববোধ সে বাবার চেয়ে বেশি দায়িত্ববোধ মা। ধন্যবাদ। আসলে দর্শক, এটা আসলে আমরা ছোটবেলায় অতীতকে ফিরে যাওয়ার আমরা একটা চিন্তা ভাবনা করেছি। এখন আমরা স্যারের কাছ থেকে জানতে চাই যে যখন এসএসসি গণ্ডি পার হয়ে আপনি কলেজ লাইফ জীবনের অন্য একটা ধাপ, অন্য একটা অধ্যায় চলে আসলেন, সেই সময়কার আপনার অনুভূতিটা কেমন ছিল? সেই সময়ের আসলে ঈদ আনন্দটা একটু অন্যরকম চলে আসছে। যে তখন তো আসলে আমরা কলেজ ইউনিভার্সিটি লাইফ মানেই হচ্ছে যে সম্পূর্ণ আপনার হলো ফ্রেন্ড সার্কেল ভিত্তিক একটা পরিকল্পনা থাকে, যে আমরা একসাথে কেনাকাটা করব, একসাথেই ঘুরতে বেরোবো, একসাথে এই জায়গাগুলো যাব। টোটাল প্ল্যানিংটাই কিন্তু হয়ে যায় ফ্রেন্ডদের সাথে মিলে। এমনকি আমরা তখন চিন্তা করতাম যে সকালে উঠে একসাথে সবাই নামাজ পড়বো, একসাথে নামাজ পড়ে একসাথে কোথাও ঘুরতে যাব। তখন দেখা যায় যে আসলে পরিবারে কি হতো, যে সকালে হয়তো নামাজ পড়ে কোনো রকম ভাষায় এসে আর কখনো হয়তো বা ড্রেসটা চেঞ্জ করেই আবার আমরা এই যে বের হয়ে যেতাম ফ্রেন্ডদের সাথে, হয়তো বা আর রাতে বাসায় ফিরে আসা একটা না। তখন তো এইভাবে মোবাইলও অ্যাভেলেবেল ছিল না যে ফ্যামিলি থেকে কল দিয়ে আসার জন্য খোঁজ খবর নেওয়া বা আসার জন্য একটা তাগাদা দেওয়া যে কোথায় এখন। তখন দেখা গেছে হয়তো বা আমরা বলে বের হয়েছি যে আসতে হয়তো দেরি হবে, কিন্তু দেখা গেছে কতটুকু দেরি হবে হয়তো বলি নাই। এখন বাসায় দেখা গেছে হয়তো চিন্তা করতেছেন যে এখনো আসলো না, বিকেল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, এইরকম একটা বিষয় চলে আসে। দেখেন, এই স্মৃতি বলতে গিয়ে আমার বর্তমান ছেলের কথা মনে পড়ে, যে তার মধ্য দিয়ে আমরা দেখি পরিবর্তনগুলা কিরকম আসে। তার বয়স যখন 6 ছিল বা 7 ছিল, তখন কিন্তু সে এত কাপড় চোপড় কিনতে হবে ঈদের এই আনন্দতে, সেটা বুঝে উঠতে পারতো না, বা কারো বাসায় যাওয়া, ঘুরতে যাওয়া, এগুলা। এবার আমরা লক্ষ্য করলাম যে সে কিন্তু এবার প্ল্যান করা শুরু করলো যে আমাকে কিন্তু ঈদের এটা কিনে দিতে হবে, ওটা কিনে দিতে হবে, আমরা কবে শপিং এ যাব। এই যে তার মধ্যে দিয়ে কিন্তু আমরা চেঞ্জটা উপলব্ধি করতে পারতেছি যে আসলে আমাদের মধ্যে কতটুকু পরিবর্তন চলে আসছে। যে এখন বাচ্চাদের মধ্যে দিয়ে আমরা সেই ঈদ আনন্দটা দেখতে চাই, যে তাদের সাথে এখন আমরা হয়তো বা ঈদ আনন্দ ভাগাভাগি করার চিন্তা করি, যে তাদেরকে খুশি রেখে তাদের মধ্যে দিয়ে হয়তো আমরা কিভাবে ঈদটাকে উদযাপন করতে পারি। ধন্যবাদ স্যার আপনাকে। এবার ম্যাডাম, আপনি যখন কলেজ বা ইউনিভার্সিটি লাইফে চলে আসলেন, তখনকার সময় ঈদটা কেমন ছিল বা তখনকার অনুভূতিটা কেমন ছিল? অনুভূতি তো সবসময়ই ভালো, কিন্তু মেয়েদের জন্য একটু স্বাধীনতা কম আর কি। ছেলেরা যেমন ইচ্ছে হইলো বের হইলো সারাদিন, আর খবর না নিলেও চলে আর কি, কিন্তু মেয়েদের গণ্ডিটা একটু সীমিত থাকতো। 2-1টা বান্ধবীর বাসা ছাড়া যাওয়া হতো না, অথবা যাওয়া হতো না, মেহমান আসতো, মাকে হেল্প করা লাগতো। ঈদের দিনে অনেক রকম খাবার রান্না করা হয়, পিঠা বানানো হয়, এগুলো আসলে মারা তো একা পারে না। যখন এই পর্যায়ে কলেজ ইউনিভার্সিটি লেভেল এজ আসে, তখন আসলে পুরোপুরি সংসারে মার সাথে হেল্পিং এর দায়িত্ব কর্তব্য চলে আসতো। প্লাস মেয়েরা তো আসলে একটু রেস্ট্রিক্টেড থাকতো, বললেই এই বাসা ওই বাসা, কিংবা কোথাও মানে একা একা ঘুরতে যাওয়া, ফ্রেন্ডদের সাথে একদম দল বেঁধে যাওয়া, সবাই তো আসলে অ্যালাউ করতো না, যে গার্জিয়ান থাকতে হবে। এটা একটা মেয়ে। তবে ওভারঅল ওই সময়ের টাইমটা এখন আর হয় না। আমরা এখন যেমন রেডি খাবার নিয়ে আসি, এখন আর মেয়েদের কন্ট্রিবিউশন থাকে না, মারা করে ফেলে, অথবা রেস্টুরেন্ট থেকে বাইরে মিষ্টির দোকান থেকে অর্ডার করে আমরা রেখে দেই আগের দিনে নিয়ে। ওই ফিলিংস, ওই আনন্দটা বর্তমান সময় আসলে নাই। আসলে তখনকার ছিল একদম নিজ হাতে বানানো একটা পিঠা পায়েসের যে একটা উৎসব, উদ্দীপনা, উৎসব ছিল, সেটা আসলে বাংলাদেশ কালচার থেকেই আস্তে 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 সেটা সরে যাচ্ছে।
একটু অন্য প্রসঙ্গে চলে আসি। এই আপনাদের বিয়েটা কি লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? আমাদের মিক্সড বলতে পারে। মানে কি দর্শক জানতে চান? আমাদের তো পরিচয় সুবাদে তখন ধীরে ধীরে সব মানে পরিচয় সুবাদে গিয়ে আস্তে আস্তে ঘটনার ক্রমে আসলে প্রথমে দেখা, তারপরে কে কাকে প্রথম মানে করেছিল, মানে পছন্দ বা দেখা? একটা সম্পর্ক যখন সত্যের ভিত্তিতে হয়ে থাকে তখন ফিলিংসটা কার কখন প্রথম শেষ এটা আসলে বের করাটা কঠিন। মানে এটা কি স্যার কি আপনাকে আগে প্রপোজ করলো নাকি আপনি স্যারকে প্রপোজ করলেন আগে? ওরকম আসলে প্রপোজ করে কিছুই হয় নাই। না তারপর একটা না পরিচয় সুবাদে আস্তে আস্তে ম্যাডামের কাছ থেকে সঠিক কতটা ম্যাডামের কাছ থেকে আসলে আমাদের রিলেশনটা এমন যে উনি তো বিজ্ঞ মানুষ, সবসময় বিজ্ঞতা, কাজ, এই সেই এগুলো নিয়ে আসলে ব্যস্ত। রিলেশনটা হচ্ছে একসাথে চলতে যায়, থাকতে যায়, একসাথে কিভাবে হয়ে আসছে আসলে আমরা এখন ফিল করতেছি যে আসলে কিভাবে হলো এরকম আর কি। ওইভাবেই মানে প্রথমে মানে লাভ থেকে অ্যারেঞ্জ ম্যারেজ। আপনাদের যে বিবাহিত জীবনে কত বছর দাম্পত্য জীবনটা কত বছর? ওদের তো 10 বছর হয়ে গেল। 10 বছর পূর্ণ হয়েছে। এর মধ্যে ছেলে মেয়ে কতজন? আমাদের 3 ছেলে। ওনাদের বয়স কতটুকু? 8 বছর বড়জন, আর ছোটজন 4.5 বছর, আর একদম ছোটজন 1.5 বছর। বিয়ের পর আপনার যখন আমাদের স্যারদের বাসায় আসলেন, ভাইদের বাসায় আসলেন, তখনকার মানে ঈদের অনুভূতি বা তখনকার আপনার ফিলিংসটা বা অনুভূতিটা কেমন ছিল? আসলে বিয়ের পর খুব কমই আর কি আমাদের ফ্যামিলির সাথে থাকা হয়েছে। আমরা ম্যাক্সিমাম আমাদের এখানে পড়াশোনা, ঢাকায় একটা আমাদের সেটেল সবকিছু। তো ঈদ উপলক্ষে মানে মেহমানের মতো বেড়াতে যাওয়া ছাড়া আসলে ওইভাবে আমাদের যাওয়া হয় না, স্টে করা হয় না, ব্যস্ততা। স্যার তো অনেক ব্যস্ত যে 2 দিন যা থাকবে ফ্যামিলির সাথে, এই সময়টা ওনার আসলে হয়ে ওঠে নাই। আমরা যাওয়া আসা এর ভিতরেই। অবশ্যই স্যার খুব ব্যস্ত এবং বিজ্ঞ মানুষ, অনেক বাংলাদেশ সুপ্রিম কোর্টের মতন একটা জায়গায় খুব বিজ্ঞ এবং ভালো দাপটের সহকারে কিন্তু স্যারে উপলব্ধি করছে আমরা জানি। এবং আমি বলতে চাচ্ছি স্যার, যখন আপনার বিয়ে হলো, বিয়ের পরে তো প্রথম যে ঈদটা আসলো, তখনকার আপনার অনুভূতিটা কেমন ছিল? তখনকার অনুভূতি তো আসলে এবার ভিন্নতর অনুভূতি। সেটা হলো দেখা গেল যে আমাদের আয়োজনে আমরা তখন চিন্তা করলাম যে আমরা কারো বাসায় যাব না, আমরা বেশি সবাইকে আমন্ত্রণ করব যে আমাদের এখানে সবাই আসা হোক, এরকম। তখন আমাদের কিন্তু এটা মিক্সড একটা অভিজ্ঞতা বলা চলে যে আমরা আমাদের যে ফ্রেন্ড সার্কেল, আমাদের তো আসলে ফ্রেন্ড সার্কেলটা গড়ে উঠেছে বিশেষ করে ঢাকা শহর কেন্দ্রিক। তখন আমরা আমাদের নিকট যারা ছিল তাদেরকে আমরা ইনভাইট করলাম যে তাদেরকে আসার জন্য, এবং সারাদিন আমরা অপেক্ষা করলাম, কাউকে ফোন দিলাম কখন আসতেছে, কাউকে হয়তো জোর করে নিয়ে আসা যে কত দূর আছেন আসেন। তারপর হয়তো আমরা চিন্তা করলাম যে পরের দিন আমরা কারো বাসায় বেড়াতে যাই যারা আমাদেরকে ইনভাইট করেছেন। হয়তো প্রথম দিন আমরা যাইনি, ঈদের দিন, ঈদের পরের দিন গিয়েছি। এইভাবেই কিন্তু আমরা প্রথম ঈদ সময়টাকে ভাগ করে নিয়ে ঈদ উদযাপন করার চেষ্টা করেছি, যেটা এবার এসে হয়তো আমরা ধীরে ধীরে আমাদের এখন যে সময়টা চলে আসছে, এখন আমরা হয়তো কারো বাসায় বেড়াতে যাওয়া চিন্তা করার চেয়ে চিন্তা করি ইনভাইটটাকে বেশি চিন্তা করি। আবার চিন্তা করি আমাদের ছেলে বড় হয়ে গেছে, ক্লাস 4-5 উঠে গেছে, আবার ছোট ছেলে এসেছে, তাদেরকে কিভাবে নার্সিং করা যায়, তাদের কাছে কেউ আসছে কিনা বা তারা কোথাও যেতে চায় কিনা, তাদেরকে কিন্তু এখন প্রায়োরিটি দিয়ে আমাদেরকে ভাবতে হয়। হ্যাঁ, তারা কোথায় যেতে চায়, তারা কোথায় যেতে চাইলে তাদেরকে আমরা কোথায় কোথায় নিয়ে যেতে পারি, বা তাদের বন্ধুদের মধ্যে থেকে কেউ যদি ঈদে এখানে আসে বা কেউ কি অ্যারেঞ্জ করতে হবে, ওদের একটা চয়েস, এই জিনিসগুলো এগুলা নিয়ে আসলে নিজের চিন্তা বাদ, এখন বাচ্চাদের কিভাবে সুন্দর হবে এটা নিয়ে আমরা বেশি। আপনার প্রথম তো ছেলে বাবু হওয়ার পর আপনার জীবনের যে একটা নতুন একটা অধ্যায় এখানে সূচনা, তখনকার আপনার ছেলে হওয়ার পর তখনকার যে ঈদটা, তখনকার অনুভূতিটা কেমন ছিল? অনুভূতির বিষয়গুলো আসলে বোঝানো যায় না। আমাদের যে প্রথম বেবি, সেও ওর বাবার মতো
দেখতে কিংবা হাসি খুশি বলেন, যেদিকে বলেন সবাই দেখে হ্যাপি। তো অনুভূতি আসলে তখন কখনো খারাপ অনুভূতি হয় নাই, ফার্স্ট অফ অল সবসময় ভালো অনুভূতির দিকে ছিল, কখনো স্যাড হই নাই যে বেবি হইছে আমি এখন ঘরে বসে গেছি কিংবা আমি কিছু করতে পারতেছি না, মুভ করতে প্রবলেম হচ্ছে, এগুলো নিয়ে কখনো আমার মাইন্ডে আসে নাই যে আসলে আমি একটু কনজাস্ট হয়ে গেছি। তো সবসময় ভালো অনুভূতিই ছিল বাচ্চাদের নিয়ে, প্রথম বলেন সেকেন্ড বলেন থার্ড, ভালো অনুভূতিটাই কাজ করছে এখন পর্যন্ত। মানে তখনকার অন্যরকম একটা মনের মধ্যে আবেগ বা উৎসাহ, মানে জীবনটাকে মনে হচ্ছে একটা নতুন একটা অধ্যায়। অবশ্যই নতুন অধ্যায়, প্রতিটা সময় আসলে নতুন অধ্যায়, আর যত ফ্যামিলি সদস্য বাড়বে নতুন নতুন অধ্যায় আসলে আমরা পার একটা স্টেপে একটা মানুষের জীবনে ওই অধ্যায়। ইভেন এখন যত বয়স বাড়তেছে বাচ্চাদের বয়সের সাথে সাথে আবার নতুন নতুন অধ্যায় চলে যাচ্ছে। এটাই আর কি। এটা নিয়ে একটা ইন্টারেস্টিং বলি, যেমন একটা মজার ঘটনা বলি, যেমন গত ঈদের কথাই বলি, যেটা হলো গত ঈদে আমাদের দুই ছেলে সহ বাচ্চা এখন ম্যাচিং করে পাঞ্জাবি নিতে হবে, হ্যাঁ আমার সাথে সহ মিলে। এখন এটা খুঁজতে আমাদের অনেক সময় লাগতেছে, হয়তো দুইজনের হলে আরেকজনের সাইজ হচ্ছে না, ছোটটা বেশি, হ্যাঁ সাইজ হচ্ছে না। এটা করতে করতে আমরা হয়তো বসুন্ধরা মার্কেটে গেলাম, পছন্দ করলাম, পরে দেখা গেল ইনস্ট্যান্ট পাঞ্জাবি, বড় পাঞ্জাবি কিনে সেটাকে ছোট করে তারপরে হলো এটাকে সাইজ করে আমাদের ফিরতে অনেক রাত, মানে বানাতে হবে এখন প্ল্যানিংটাই যে আমরা যেটা আলোচনা শুরুতে বলতেছিলাম, হয়তো একটা সময় চিন্তা করেছি যে ফ্রেন্ড সার্কেলের সাথে হয়তো আমরা ম্যাচিং করে ড্রেস, নিজের বাচ্চাদের সাথে হয়তো মানে ম্যাচিং করে একটা পাঞ্জাবি কেনা যায় কিনা, এরকম একটা কিন্তু এখনকার প্ল্যানিং এ চলে এসেছে। ইভেন সেই পাঞ্জাবি কিন্তু বছরে আর তেমন একটা পরা হয় না, ওই ঈদের একদিনের জন্যই দেখা যায় এটা আয়োজন, রাইট সেইটাই। দর্শক, আসলে ঈদ তো আনন্দের, ঈদ তো খুশির। এই খুশি এবং আনন্দের মধ্যে আমাদের শত ব্যস্ততার মাঝেও আমাদের সুপ্রিম কোর্টের একজন আইনজীবী আমাদের রওশন স্যার, উনি আসছেন, এবং আমাদের আরেক ঢাকা বার সমিতির আইনজীবী উনি রুনা ভাবি, ওনারা খুব আনন্দ ঘনভাবে আমরা খুব এনজয় করছি এই ঈদ আনন্দ অনুষ্ঠানে। এখন আমরা দেখব যে ছোটোবেলায় কিন্তু আমরা অনেক কিছু এঁকেছি, অনেক আঁকাঝোঁকা করেছি, আমরা মনে হয় যেন আমরা অনেক বড় একজন চিত্রশিল্পী। আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে দেখব পশু পাখির মধ্যে কে 2 মিনিটের মধ্যে কে সুন্দর করে পশু বা পাখি আঁকতে পারে, এটা আমরা দেখব। সময় 2 মিনিট। পশু অথবা পাখি? পশু পাখি। সময় শুরু। সময় আরো আছে। কি পাখি আছে? সমস্যা নেই, আরো 30 সেকেন্ড আছে। দেখবো যে 30 সেকেন্ডে আরো কি সুন্দর করে সেই পাখি বা পশু বিজ্ঞ আইনজীবীরা আঁকতে পারে। বিজ্ঞ তো অবিজ্ঞই, আসলে বিজ্ঞ শুধু এই আইন পাশের বিজ্ঞ না, বিজ্ঞ মানে অনেক বিষয় নিয়ে তারা বিজ্ঞ থাকে। একজন বিজ্ঞের সবকিছু চোখ কান সব সময় খোলা থাকে এবং তারা থাকে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। এর প্রমাণ আমরা কিছুক্ষণের মধ্যে পাবো। আপনাদের সময় শেষ। দেখি এবার আমাদের রওশন স্যার কি এঁকেছেন। আমি আসার চেষ্টা করেছি কিন্তু দর্শক, রওশন স্যার হাঁস আঁকার চেষ্টা করেছেন এবং এঁকেছেন একটা হাঁস। এখন দেখবো হাঁস কিভাবে স্যার ডাকে, স্যার আমাকে বলতে হবে। এটা দেখতে পারবো না, একটু ট্রাই স্যার দর্শকের জন্য। না, এটা হাঁসের
খুবই খুবই হাসি, যে জায়গায় আসতে পারলাম না। ওটা স্যার দেখি না স্যার, দর্শকরা দেখতে চায় যে কিভাবে হাস তো প্যাক 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 থাকে। তারপরে কোয়াক কোয়াক। এটা কি লিখেছেন? এটা একটা পাখি। পাখি আসলে কি পাখি এটা? দোয়েল পাখি হাঁটছে। আসলে দোয়েল পাখি তো আমাদের রুনা ভাবি দোয়েল পাখি গেছে, একটা পাখি গেছে আসলে, এটা যেন আসলে দোয়েল না চোর, এটা বাবুই পাখি। আমার তো খুব ভালো হয়েছে, কিন্তু আমার অবশ্য কাছে- অবশ্যই স্যারের কাছ থেকে অনেক ভালো হয়েছে। আচ্ছা আমরা এবার দর্শক ভাবির কাছ থেকে একটা পাখির ডাক শুনতে চাই। আমি তো পাখি ডাক, কঠিন পাখি ডাক। যে কোনো একটা পাখির একটা ডাক, কিন্তু কারণ এখানে স্পেসিফিক কোন পাখি সেটা কিন্তু বলা হয় না। এখানে দোয়েল পাখি না, কোকিল পাখি না, কাক পাখি। কাকও কিন্তু একটা পাখি। একটা পাখি ডাক আর পাখি ডাক আমি তো আসলে কখনো প্র্যাকটিস করি না, না, এখনই দর্শক জানবে। ট্রাই করি না আসলে পাখি ডাক কিভাবে, তবে পাখি ডাক খুবই কঠিন। এটা দর্শক কিন্তু জানতে চায়, একটু শুনতে চায়। সম্ভব না। আমাদের ডাকটা আপনি দিয়ে দিলে ভালো হয়। ওটা উনি পারবে না, যাক সমস্যা নেই, কিন্তু এঁকেছেন এটি সবচেয়ে বড় কথা। আসলে ঈদ তো খুশি, ঈদ তো আনন্দের। আসলে আমাদের মাঝে কখনো কখনো সুখের মাঝেও কিন্তু দুঃখ চলে আসে। দুঃখ যেমন রাতের পর দিন হয়, একটি প্রদীপের নিচে কিন্তু অন্ধকার থাকে। প্রতিটা মানুষের জীবনে আনন্দের মাঝে মাঝে কিন্তু দুঃখ থাকে। আপনার জীবনে এমন কোনো ট্র্যাজেডি বা দুঃখময় স্মৃতি রয়েছে যা খুব কষ্টদায়ক বা বেদনাদায়ক, সে সম্পর্কে কিছু জানতে চাই। আসলে পেশাগত জীবন থেকে একটা দুঃখ বা বলা চলে। এটা বলছি এই কারণে অনেকে হতাশ হয়ে যায়। দেখা গেছে আমি যখন এই অ্যাডভোকেটশিপ পরীক্ষা দিই, সেই প্রথম পরীক্ষায় কিন্তু আমাদের 3টা ধাপে পরীক্ষা দিতে হতো, যে এমসিকিউ পরীক্ষা, তারপর হলো রিটেন পরীক্ষা, এরপরে হলো ভাইভা পরীক্ষা। তো আমি কিন্তু প্রথমবার এমসিকিউ 2বার পরীক্ষা দেওয়া লাগছে। তো 2বার এমসিকিউ পরীক্ষায় কিন্তু রেজাল্ট ভালো হয়েছে। প্রথমবার যখন লিখিত পরীক্ষাটা আসে, তখন কিন্তু আমার কিন্তু লিখিত পরীক্ষাটা প্রথমবার খারাপ হয়ে যায়। পরে আমাকে কিন্তু আবার লিখিত পরীক্ষা দিতে হয়েছে। তো এই বিষয়টা আমাকে কিন্তু একটু হার্ট করেছিল, যে অ্যাডভোকেট হতে গিয়ে তখন আমি কিন্তু আস্তে আস্তে আরো বেশি সিরিয়াস হয়ে গেলাম। ওইখান থেকে কামব্যাক করে আবার পড়াশোনার মধ্য দিয়ে আমি কিন্তু আবার ফিরে এসে আবার নিয়মিত পড়াশোনা করার মধ্য দিয়ে অ্যাডভোকেট হওয়ার পর দেখা গেল আমার পড়াশোনা অনেক বেশি বেড়ে গেছে। তো এই কথাটা শেয়ার করছি এই প্রোগ্রামে এই কারণে, যে অনেক সময় দেখা যায় অনেক শিক্ষানবিশ আইনজীবী থাকেন বা যারা অনেক অ্যাডভোকেটরাও থাকেন, দেখা গেছে অনেক অ্যাডভোকেটকে আমরা দেখেছি যারা শিক্ষাকালে স্টুডেন্ট থাকাকালীন অবস্থায় অনেক বেশি পড়াশোনা করছে, কিন্তু পেশাগত জীবনে এসে তারা হয়তো পড়াশোনা খুব বেশি করছেন না। আবার অনেককে আমরা দেখেছি যারা স্টুডেন্ট থাকাকালীন অবস্থায় খুব অল্প পড়াশোনা করেছেন, কিন্তু পেশাতে এসে অ্যাডভোকেট হওয়ার পর অনেক বেশি তারা কিন্তু পড়াশোনা করেছে বা করছেন। যখন দেখা যায় এটা, যে পেশায় আসার পর বোঝা যায় যে কতটুকু পড়তে হবে বা কত বেশি পড়াশোনা করতে হবে। এই বিষয়টা আমি শেয়ার করলাম এই কারণে, যে এই পেশাতে আসতে গিয়ে কেউ যদি শুরুতে কখনো হোঁচট খায়, তাহলে যেন সে নিজেকে গুটিয়ে না নেয়, বরঞ্চ সেই জায়গা থেকে সে নিজেকে আরো বেশি উৎসাহ উদ্দীপনা নিয়ে সে যদি পড়াশোনা করতে পারে, সেটা সে জুনিয়র হোক বা ল সাবজেক্ট নিয়ে পড়ছে, এরকম থাকাকালীন অবস্থায় যদি কেউ হয় বা শিক্ষানবিশ কাল অ্যাডভোকেট যারা মানে সময়টা পার করছেন, তারাও যেন এই বিষয়গুলোতে এরকম যদি কোনো একটা ঘটনা ঘটে যায়, তাহলে যেন হতাশ না হয়ে সে যেন নিয়মিত পড়াশোনা করে। কারণ এই চলতি পথে জীবনে অনেক সময় অনেক ব্যস্ততা হোক বা বিভিন্ন পারিবারিক দুর্ঘটনা হোক, বিভিন্ন কারণে আপনার একটা পরীক্ষা খারাপ হয়ে যেতে পারে। এর জন্য এই না যে আপনি নিজেকে গুটিয়ে নেবেন বা পড়াশোনা কম করবেন। সেই জায়গা থেকে আমি এই অভিজ্ঞতাটা শেয়ার করলাম এই কারণে, যে কেউ যেন নিজেকে গুটিয়ে না নেয়, বরঞ্চ সেই জায়গা থেকে নিজেকে আরো বেশি সমৃদ্ধ করার জন্য তাকে সচেষ্ট হতে হবে, পড়াশোনা করতে হবে। সেটা কিন্তু সে পরবর্তী সময়ে এসেও পড়াশোনার মধ্য দিয়ে নিজের ক্যারিয়ারকে
সেই আমাদের কবির ভাষা বলতে পারি, পাইব না কথাটি বলিও না আর, একবার না পারলে দেখো শতবার দরকার নেই, তুমি আবার চেষ্টা করো। সেটি আপনার মূল থিমটা ছিল। ধন্যবাদ স্যার। আসলে আপনার জীবনে এমন কোনো দুঃখময় বা ট্র্যাজেডিপূর্ণ কোনো সময় এসেছিল কিনা, যে আসলে মানুষের জীবন তো আনন্দ পাশাপাশি বেদনাও থাকে, সেই ট্র্যাজেডি সম্পর্কে কিছু জানতে চাচ্ছি। আমার লাইফে সবচেয়ে বেশি কষ্টটা যেটা মনে হয়েছে কিংবা ফিল করছি আমি গত বছর, যে আমার লাইফে এখন পর্যন্ত কোনো এক্সাম দিয়ে কখনো ব্যাকে যাওয়া লাগে নাই। লাস্ট স্টেপে এসে আবার এক্সাম দিয়ে ব্যাকে, তবে হচ্ছে ওইটা পারিবারিক কারণে। আমার ফার্স্টে যখন আমি হাইকোর্টে এক্সাম দিই তখন এক্সাম ভালো হয়, কিছু লেট থাকে যে কারণে আমার রেজাল্টটা আসে নাই ভালো শেষ পর্যন্ত। তো সেকেন্ড যখন আমি এক্সাম দিলাম কনফিডেন্স ছিল, সব কিছু ছিল প্রিপারেশন, কিন্তু আমার থার্ড বেবি প্রেগনেন্সির কারণে আমার ঠিক ডেলিভারি 3 দিন আগে 3 দিন পরে হচ্ছে এক্সামটা ছিল। তো এক্সাম দিলাম, মোটামুটি লিখছি পাশ করার মতো, কিন্তু পরীক্ষা হল থেকে বের হয়ে আরেকজন সাথে দেখা হওয়ার পর উনি বললেন আপনি আনসার করছেন কিন্তু এটা আনসার ভুল করছেন। তখন আমার খুব কষ্ট লাগছে। আমি এমনিতে অসুস্থ ছিলাম, 3 দিন পরে পরীক্ষা ছিল, এমনিতে অসুস্থ ছিলাম, এর ভিতরে পরীক্ষা দিছি মোটামুটি পাশ করার মতো, কিন্তু যখনই শুনলাম যে প্রশ্নের আনসারই ভুল করে আসছে তখন তার সম্ভাবনা থাকে না। যেহেতু ফার্স্ট বার খারাপ হয়েছে, সেকেন্ড বার এসেও মানে আমি নিজে হিসাব করতেছি 0 আসবে, তখন আমার আসলে খুব মানে এমনটা আমার কখনো হয় না। পরীক্ষা দিয়ে কষ্ট পাইছি কিংবা রেজাল্ট কি আসবে এটা নিয়ে চিন্তা করছি, কান্না আসছে, চোখ দিয়ে পানি আসছে, এরকম কখনো হয় নাই। তো আমি কোনো রকমের বাসায় এসে তো আমি সেই কান্নাকাটি যে আমি আর কিভাবে পরীক্ষা দিব, এভাবে বারবার কি পরীক্ষা দেওয়া সম্ভব। আর আসলে লাইফে অন্য কোনো পরীক্ষা এর আগে 2 বার ট্রাই করা লাগে নাই, এবার ফেল মানে আবার 3rd বার ট্রাই করো, এটা সবচেয়ে আমার কাছে খুব দুঃখজনক। যদিও আমার অসুস্থতা এটা একটা প্রবলেম ছিল, প্রেগন্যান্সি ডেলিভারি যেটা আর কি বাধাগ্রস্ত করছে এক্সামটা ভালো করে দেওয়ার জন্য, বেবিটা হওয়ার পরে কারণে এটাই। কিন্তু স্বাভাবিক সুস্থ থাকলে মনে হয় না এরকম হতো পরীক্ষাটা। তবে এটা আর কি আমার সবচেয়ে কষ্টকর একটা বিষয়। আমার মনে হয় কি যে যদিও এক্সামটা খারাপ হয়েছিল বা হয়েছে বা, কিন্তু আপনার জীবনে কিন্তু প্লাস হয়েছে আপনার বেবি, ওইটা কিন্তু একটা আনন্দ। যেমন যে প্রদীপের নিচে যে অন্ধকারটা ছিল আপনার রেজাল্টটা খারাপ, আর প্রদীপটা জেলে উঠেছে আপনার সন্তানের মুখটা দেখে। না সে খুবই হাসি খুশি, তার হাসি দেখলে আর কষ্ট মনে থাকে না, ওই আনন্দ মনে হয়ে যায়। আমাদের জীবনে সকলের জীবনে একটা ট্র্যাজেডি থাকে, দুঃখ থাকে। আসলে এটা ট্র্যাজেডি মানুষের জীবনে আসে বা চলে যায়, কিন্তু ট্র্যাজেডি আসলে বা দুঃখ আসলে সেই দুঃখটাকে আঁকড়ে ধরে আমাদের থাকা যাবে না, আমরাকে এগিয়ে যেতে হবে। এবার আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে এসে পড়েছি, আর আমি একটু জানতে চাই আপনার জীবনে, প্রতিটা মানুষের জীবনে একটা থাকে, লক্ষ্য থাকে, যে আপনি অ্যাডভোকেসি হওয়ার পিছনে আপনার এটা কার অনুপ্রেরণা বা কার কারণে বা কিভাবে আপনি অ্যাডভোকেসিটা মানে লয়ার হওয়ার চিন্তাভাবনা মাথায় এসেছিল? আসলে এটা হয়তো মানে আমি যখন ইন্টারমিডিয়েট পাস করি তখন আমি কিন্তু লেখালেখি করার চেষ্টা করতাম। তখন পাস করার পর আমার প্রথমে ইচ্ছা ছিল যে আমি হয়তো ডাক্তার হওয়ার চেষ্টা করব, এরকম একটা প্ল্যান ছিল। কিন্তু তখন সময়টা এত বেশি দ্রুত পার হয়ে গেছে, আমি কিন্তু অনেক কিছু ধরে উঠতে পারি নাই বা বুঝে উঠতে পারি। তখন আমার এই পড়াশোনার এই সময়টা যে মানে তখন এত বেশি প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে হবে, ফর্ম তুলতে হবে, এত দ্রুততার মধ্যে দিয়ে ওই সময়টা চলে গেছে পারিবারিক অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে। তখন আর আমি কিন্তু পরীক্ষাগুলো অংশগ্রহণ করতে পারি না। ইন দ্য মিন টাইম কিন্তু আমার সব সময় পাস হয়ে গেছে। হয়তো বা আমি আরেক বছর সময় নিলে সেটাতে অংশগ্রহণ করার একটা সুযোগ থাকতো, কারণ আমি ইন্টারমিডিয়েট এবং এসএসসি দুইটাতেই সায়েন্সে পড়াশোনা করেছি এবং রেজাল্টও ভালো ছিল। লক্ষ্য ছিল ডাক্তার হওয়ার একটা ছোটবেলা থেকে ইচ্ছা ছিল, যদি এরকম যদি হওয়া যায় খুবই ভালো। কিন্তু ওই সময়টা পার হয়ে যাওয়ার কারণে আমার মাথায় কিন্তু তখনও নাই যে আমি আরেক বছর কিন্তু অপেক্ষা করলে পরে আমি আবার পরীক্ষা দিতে পারবো ফর্ম তুলে। আমি কিন্তু ফর্মই তুলি নাই তখন, এরকম একটা সিচুয়েশনে তখন আমি গিয়ে ভর্তি হয়ে গেলাম লতে। তখনও কিন্তু আমি জানি না এটা কারো উৎসাহ উদ্দীপনা, কারো উৎসাহ, আমি নিজে থেকে কিন্তু আমি গিয়ে ল অনার্সে ভর্তি হলাম।
তখনও কিন্তু আমার মাথায় নাই যে আমি লতে পড়তেছি, আমি কিন্তু অ্যাডভোকেট হতে যাচ্ছি, বুঝছেন। এই পরবর্তীতে যখন দেখা গেল যে আমার পড়াশোনাটা শেষের দিকে আসলো, তখন যে ঠিক আছে অনার্স শেষ হয়ে যাবে, এখন কি করা, তখন আমি একটা ল চেম্বারের সাথেই কিন্তু একটু ইনভলভমেন্ট হয়ে গেল কোনো একটা কারণে। আর এই চেম্বারে যখন আমি আস্তে আস্তে ল প্রফেশনের কাজগুলো টুকটাক করা শুরু করি, তখন আমার মাথায় আসলো যে না, আমি তো অ্যাডভোকেট হতে যাচ্ছি। তখন থেকে আস্তে আস্তে আমি কিন্তু একটু সিরিয়াস, একজন সফল বিজ্ঞ আইনজীবী, সুপ্রিম কোর্ট, বাংলাদেশ সুপ্রিম কোর্টের মতন একজন জায়গায় একজন সফল আইনজীবী। আসলে এটা কিন্তু অনেক সময় অনেক কিছু হয়, যেন অ্যাক্সিডেন্টলি অনেক সময় অনেক কিছু হয়ে যায়। আমাদের চাওয়া বা না পাওয়া, বা চাওয়া থেকে না পাওয়া হয়ে যায়, আবার অনেক সময় চাওয়া থেকে বেশি পাওয়া হয়ে যায়। রাইট, এটা একটি অ্যাক্সিডেন্ট হলেও কিন্তু আপনি লাকি। আচ্ছা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে এসে পড়েছি। ভাইয়াকে বলা হয় নাই এমন কোনো কথা যে আজকে আপনি বলতে চান? আসলে ওনার সাথে আমার যেভাবে রিলেশনটা তৈরি, মানে শুরু থেকে কোনো কিছু বলা বাকি আছে এরকম কোনো কিছু নাই আসলে। মানে আমাদের হচ্ছে কি ফ্রেন্ডশিপটা বেশি, ফ্রেন্ডশিপ, একে অন্যকে বোঝা, সুবিধা অসুবিধা সবকিছু মিলে আর কি। না বলার মতো কোনো কিছু চিন্তা করে আমাকে সময় নিয়ে করতে হবে আসলে। মানে আপনার সবকিছু বলা এমন কোনো সাবজেক্ট নেই বা এমন কোনো বিষয় নেই যে না ওনাকে বলা হয়নি? না, এখন মনে করতে হবে কি বলা হয় না। মানে মোটামুটি সবকিছু বলা হয়েছে। আচ্ছা, তাহলে ভাবিকে উদ্দেশ্য করে আজকে ঈদ উপলক্ষে আমরা যদি একটু কবিতা বা গান বা 2 লাইনের একটু কিছু আমরা জানতে চাই, শুনতে চাই আপনার মুখ থেকে। কবিতা গান এগুলো তো আসলে করা হয় না। ভাবিকে উদ্দেশ্য করে কিছু কি বলবো, হোক একটি জীবনানন্দ দাশ বা একটি কবিতা বা একটা রবীন্দ্রনাথের বা একটা নজরুলের গান, অথবা বা যে কিছু ওনাকে উদ্দেশ্য করে আজকে আমাদের আমরা এটা রেখে দিই আগামী কোনো যদি আমাদের আসার সুযোগ হয় তাহলে আমরা প্রস্তুতি নিয়ে এখন স্ক্রিপ্ট জানা হয়ে গেছে। আগামী অনুষ্ঠানে ভাইকে উদ্দেশ্য করে একই অবস্থা, স্ক্রিপ্ট আগে দেওয়া থাকলে একটা প্রিপারেশন কিছু নেওয়া হতো। যাই হোক দর্শক, আমরা অনুষ্ঠান প্রায় শেষ প্রান্তে এসে পড়েছি। আসলে আমরা এই দেশের নারী, আমাদের মা, আমাদের মেয়েরা, আমাদের সন্তানেরা অনেক সময় অনেক নিপীড়িত, নির্যাতিত হয়। কেননা তারা এত কষ্ট করে এই সংসারটাকে সামলায়, তারা সন্তানদের সামলায়, তারা স্বামীকে দেখে এবং পরিবারের কে ভালো থাকবে, কে কি করবে না করবে সব দেখে। তারপরও দেখা যাচ্ছে যে স্বামীদের কাছ থেকে, আমার পুরুষদের কাছ থেকে তারা এটা হয় না, পাচ্ছে না। তাদের বাহাবার তো দূরের কথা, উল্টো তারা নির্যাতিত হচ্ছে। আবার উল্টো এটা যদি আমি একটু উল্টে দেই, দেখা যায় কখনো দেখা যায় এক শ্রেণীর, সকলে না, এক শ্রেণীর মেয়ে বা নারী আছে যারা আজকালকার যুগে পুরুষের চেয়ে, তার স্বামীর চেয়ে তার মোবাইলকে বড় আপন এবং খুব গুরুত্ব দিয়ে থাকে, এবং তারা স্বামীর প্রতি যে স্নেহ ভালোবাসা বা ভালোবাসা বহিঃপ্রকাশ সেটা তারা করতে চায় না। জাস্ট এটার জন্যই আমরা একটু ব্যতিক্রম ধর্মী একটা বিষয় দেখব। আজকে আমাদের লার্নেড সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী সাহেব একটু নারী হয়ে এই কাপড়টা পরে অনুভব করবে এবং ওনাকে বলবে কি আসে বিষয়, এবং উনি আজকে এই লুঙ্গিটা দিয়ে পাঞ্জাবিটা পরে এবং গামছা গলায় দিয়ে দেখবে, পরে দেখবে আসলে ওনার অনুভূতিটা কি, এবং ওনারা কথোপকথন করবে আসলে কি বলতে চাচ্ছে। এবং গেম স্টার্ট এখান দাঁড়িয়ে কথা দেখি পারি কিনা, মুশকিল হবে। দেখা যাক দর্শক, আসলে সেই অনুভূতি, সেই ফিলিংস, সেই ফিলটা কেমন হয় এবং কিভাবে সেটা বলতে থাকবো। না, পড়ার পরে সেই অনুভূতিটা আসবে। এখনই অনুভূতি হচ্ছে যে তো পড়তে মুশকিল। শুরু করাই মুশকিল। চলাকালীন তো খুলে যাবে। একটু গীত দেন, একটু গীত দেন।
হবে হবে হইছে নাকি? হ্যাঁ হ্যাঁ এটা এই যে এরকমই নাকি? এটা দিয়ে দাও ও, এইদিকেও আবার এটা কি পড়তে হবে? হ্যাঁ এটা উপর দিয়ে পড়বে এই সে ইয়ে বাদ দেন। পড়া যাবে দাদা এই শাড়ি পরে কি উপর দিয়ে পড়া যাবে এটা বুঝে একবার বাদ দেন। পড়া যাবে নিন। ওই গামছা করে হ্যাঁ কাজ করে হ্যাঁ বাস এখানে হ্যাঁ দাঁড়িয়ে বলতে হ্যাঁ, পারবেন দাঁড়াই বলেন আপনি এটা উন্ডার মতো পড়ে যাবেন তো। আচ্ছা অসুবিধা রিজন রিজন তুমি আম্মু কোথায় বলো, শরবত দিতে বলো। আসতেছি এখনই আসতেছি। কথোপকথন কি কি বলা যায় বা কি বলছেন আর তো কথা বললাম আমাদের ভিতর তো ঝামেলা হয় না। ধন্যবাদ আসলে সত্যি সুন্দর আসলে বিজ্ঞ আইনজীবীরা যে অনুভূতিটা আমরা দর্শকের মধ্যে থ্যাংক ইউ খুলে ফেলবো না? ধন্যবাদ দর্শক আমরা অনুষ্ঠান প্রায় শেষ প্রান্তে এসে পড়েছি আসলে একজন বিজ্ঞ যখন একটা শাড়ি পরে যখন একটা স্ত্রী হয়ে এটা কথা বলে আসলে এটা অনুভূতিটাই অন্যরকম মনে হয় ধন্যবাদ স্যারকে এবং ম্যাডামকে দুজনকে ধন্যবাদ আসলে তারা আসলে দ্য ওয়ার্ল্ড ইজ দ্য প্লে গ্রাউন্ড উই আর অনলি প্লেয়ার আমরা কিন্তু সর্বদাই কিন্তু একজন অভিনেতা অভিনেত্রী এই বিশ্বটাই একটা আমাদের রঙ্গমঞ্চ বা স্টেজ আমরা সকলে কিন্তু অভিনয় করে চলি এর প্রতিফলন আমরা দেখে যাচ্ছি যাক অনুষ্ঠান শেষ প্রান্তে এসে পড়েছি আমরা এবার ঈদটা আপনার কেমন গেল এবং ঈদের জন্য আপনাকে অনেক কষ্ট করে এসেছেন অনেক সময় ব্যয় করে আপনি একজন ব্যস্ত মানুষ বাংলাদেশ সুপ্রিম কোর্টের মতন একটা প্রফেশনে আছেন আইনজীবী আছেন আপনি আমাদের ঈদ আনন্দ অনুষ্ঠানে এসেছেন আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাকে এবং এতক্ষণ যে দর্শকরা আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে ঈদ মোবারক জানাই আর তারা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তাদেরকেও ধন্যবাদ জানাই আর এবারকার ঈদটা যেহেতু আমাদের একটু অন্যরকম আনন্দ হয়েছে বিশেষ করে আপনাদের এই চ্যানেলের এই অনুষ্ঠান আমাদের ঈদ আনন্দকে আরো বেশি বাড়িয়ে দিয়েছে এর জন্য NNTV-কেও ঈদ মোবারক এবং ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ম্যাডাম আসলে আপনিও খুব ব্যস্ত আপনি একজন লয়ার এবং আপনি সংসার সামলিয়ে স্যারকে সামলিয়ে আপনার প্রফেশনকে সামলিয়ে যেন এত ব্যস্ততার মাঝেও আমাদের আজকে ঈদ পরবর্তী অনুষ্ঠানে এসেছেন আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাকে ধন্যবাদ NNTV-কে ধন্যবাদ আমাদের দর্শকদের যারা অনেক কষ্ট করে আমাদের ঈদ আনন্দের প্রোগ্রাম দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ঈদ মোবারক দর্শক আজ আর নয় আগামী পর্বে আবার দেখা হবে সেই পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ঈদ মোবারক